বলা হয় টেকসই বা শক্তিশালী পুঁজিবাজার হলো অর্থনীতির আয়না। বাংলাদেশের পুঁজিবাজার শুধু বিনিয়োগ নয়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। পরিবেশ বান্ধব বিনিয়োগ, সুশাসন এবং স্বচ্ছতার মাধ্যমে এই পুঁজিবাজারে টেকসই উন্নয়ন এখন সময়ের দাবি। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব পুঁজিবাজারে টেকসই উন্নয়নের পদক্ষেপ নিয়ে। আমি রাবে ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন আহমেদ রশিদ লালী, পুঁজিবাজার বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। আমরা যেমনটি বলছিলাম, পুঁজিবাজার আসলে যদি টেকসই এবং শক্তিশালী হয় তাহলে সেটি অর্থনীতির আয়না হিসেবে গণ্য করা হয় এবং অনেক বিশেষজ্ঞরা তেমনটি বলছিলেন। আমি যদি কিছু তথ্য দিয়ে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইতোমধ্যে পুঁজিবাজারে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইএসজি নীতিমালা চালু করেছে। এই ইএসজি নীতিমালা বাস্তবায়নে আসলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রস্তুতি কতটা সন্তোষজনক বলে আপনি মনে করছেন? দেখেন, কয়েকটা জিনিস। প্রথমে একটু বলে নিই যে আমাদের মার্কেটটা হলো ফ্রন্টিয়ার মার্কেট, এখনো আমরা ইমার্জিং মার্কেটে যেতে পারি নাই। সো এই আমাদের ডেভেলপমেন্ট কাজ যতটুকু করার কথা, আমার মনে হয় অনেক স্কোপ আছে এই জায়গায় কাজ করা রেগুলেটরদের। এবং ইমার্জিং মার্কেটে চলে গেলে কিন্তু দুইটা জিনিস হবে। নাম্বার ওয়ান হলো যে আমাদের মার্কেটটা যদি ভাইব্রেন্ট হয় তাহলে পরে বিদেশিরাও আকৃষ্ট হয় এবং বিদেশি হিউজ ফান্ড কিন্তু দেশের পুঁজিবাজারে আসে। নাম্বার টু হলো যে লোকাল এন্টারপ্রেনার যারা আছেন ভালো বড়, যারা মাল্টিন্যাশনালের মতো কোম্পানি কিন্তু আমাদের লোকাল কোম্পানি আছে যারা অলমোস্ট মাল্টিন্যাশনালের মতোই। সো ওনাদেরকে আমরা আকৃষ্ট করতে পারছি না, বাজারে আনতে পারছি না। এতে করে আবার দুইটা জিনিস হয়, যদি এই সকল ভালো কোম্পানি বাজারে আসে তাহলে এই যে বিনিয়োগকারীরা আকৃষ্ট হয় এবং অনেক নতুন বিনিয়োগকারী সেখানে যুক্ত হয়। এখন এখানে আবার কয়েকটা সমস্যা হলো যে লিস্টিংয়ের জন্য যে সময়ের প্রয়োজন, অনেক সময় 1.5-2 বছরও লেগে যায়। সো হয় কি, আমাদের 15 দিন 1 মাসের ভিতরে ব্যাংক থেকে আমরা ফাইন্যান্স পেয়ে যাই। সো আমার এই 1 বছর 1.5 বছর ওয়েট করে আমি পুঁজিবাজারে অনেকে আসতে চায় না। এটা হলো একটা কারণ। সো ভালো কোম্পানিরা যারা আসতে চান ওনাদেরকে আপনাকে সুযোগ করে দিতে হবে। সো সেইটাকেই আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্ক। সো আমাদের রেগুলেটরদের মাথায় থাকতে হবে বিগত দিনে যা হয়েছে সেটা আস্তে আস্তে করেন, সেটা সমস্যা নাই। ফাইন করা কিংবা সেটার উপরে করা, এগুলো আস্তে আস্তে করেন, সময়ের সাথে সাথে সবই হবে। কিন্তু মার্কেট ডেভেলপমেন্টের দিকে আমাদেরকে একটু বেশি জোর দিতে হবে। মার্কেটটা যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আমরা ইমার্জিং মার্কেটের দিকে যেতে পারবো। বিশ্বে একটা ইমার্জিং মার্কেট হিসাবে আমরা আবির্ভূত হব। সেটা হলে পরে বাজার অনেক ভালো হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে দেখেন, আমাদের যে কোম্পানিগুলা যেগুলা সেখানে আমাদের লিস্টিং করাতে হলে প্রায় 400+, প্রায় 400-450 একটা চেকলিস্ট আছে, সেইগুলো পার করে তারপরে কিন্তু আমাদের লিস্টিং প্রক্রিয়ায় যেতে হয় ফর অ্যাপ্রুভাল। সো এই জায়গাটাতেও কাজ করার অনেক সুযোগ আছে। লাইক ফর এক্সাম্পল, আমি যদি একটা ভালো কোম্পানি আনতে চাই তাহলে ওনাদেরকে 450 মতো যে চেকলিস্ট আছে বিএসইসির, সেইটাকে পরিপূর্ণ করে দেন। তো হয় কি, এখানে আপনার আমি এক ফাইন্যান্সিয়াল ইয়ারে অ্যাপ্লাই করলাম, 6 মাস পরে দেখা গেল এটা চেঞ্জ হয়ে গেছে, তো 6 মাস পরে আবার একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট আমাকে সাবমিট করতে হয়। সো এই যে বিশাল অঙ্কের একটা সময় লেগে যায়, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাহলে মাত্র আমাদের বিনিয়োগকারীদের মাঝে কনফিডেন্সও ফিরবে এবং ভালো কোম্পানি আসলে আমাদের ইনভেস্টররাও যুক্ত হবে। সো এখন আমাদের প্রয়োজন হলো কনফিডেন্স গেইন করার জন্য বাজারে একটা ভালো ডেভেলপমেন্ট কাজ করতে হবে যেখান থেকে বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়। এখন যেমন কনফিডেন্সের ঘাটতি আছে বাজারে, সেটা বাজারে একটু ঘুরতে গেলেই, একটু মানে অ্যাক্টিভিটি একটু বাড়ালেই বাজারে বিনিয়োগকারীরা দেখা যায় যে কোনো না কোনো সরকারি
ইনস্টিটিউশন থেকে একটা বোমা পড়ে যায়, ওই বোমা ফাটলে পরে বিনিয়োগকারীরা আবার ব্যাকগ্রাউন্ডে চলে যায়। সো এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হবে, ওয়ান্স ফর অল এটাকে করতে হবে। যেমন একটা সিদ্ধান্ত ইতিমধ্যে আছে গত সরকারের, যে পুঁজিবাজার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে পরে পুঁজিবাজার সংশ্লিষ্ট লাইক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ আছে, এনবিআর আছে, ইডরা আছে, হ্যাঁ, ডিএসসি আছে, ডিবিএ আছে, সবাই সাথে বসে দেন একটা সিদ্ধান্ত নিতে হবে। এগুলো কিছুই ফলো হচ্ছে না। আহমেদ রশিদ লালী, আপনি কিছু নিয়মের কথা বলছিলেন। আমরা যদি চিন্তা করি বিগত বছরগুলোর সাথে বর্তমান সময়ে গত এক বছরের চিত্রটা যদি দেখি, এই মুহূর্তে আসলে পুঁজিবাজার কেমন আছে? দেখেন, পুঁজিবাজার খুব ভালো নাই, সেটা নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আপনি আজকে যদি লক্ষ্য করেন তাহলে 1.5-2 বছর ধরে কোনো আইপিও আসছে না। হ্যাঁ, কোনো ভালো আইপিও আসলে পরে বাজারের সাথে বিনিয়োগকারীরা যুক্ত হয়, সেখানে কিন্তু একটা খরার পরিবেশ, কিন্তু কোনো আইপিও আসছে না, প্রায় 1.5-2 বছর ধরে আসে নাই, এবং সামনে আর কত সময় লাগে জানি না। সো এই জিনিসগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে, আইপিও আনতে হবে। সাপ্লাই সাইড যদি আপনি বন্ধ করে দেন তাহলে পরে তো টোটাল জ্যাম লেগে যাবে। সো কাজে এই জিনিসটা খেয়াল করে আমাদের রেগুলেটরদেরকে একটু সোচ্চার হতে হবে ভালো আইপিও আনার জন্য বাজারে। গত এক বছরে তো আমাদের ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক ছিল অন্তর্বর্তী সরকারের কাছে, সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে? কিছুটা পরিবর্তনও কি এসেছে এই পুঁজিবাজারে? দেখেন, কথা অনেক, ধরেন অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে বিএসইসিকে হেল্প করার জন্য, হ্যাঁ, সবই ওনারা করেছেন। হয়তো চিফ অ্যাডভাইজার সাহেব কিছু রূপরেখা দিয়েছেন 5টা পয়েন্ট এগুলো করার জন্য, সেগুলো কিছুই হয় নাই। সো আমার কাছে মনে হয় কি যে মানে উই আর ব্যাক টু জিরো অলমোস্ট। সো কাজেই এখানে সবচাইতে কাজ করতে হবে, আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে, এবং বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ওনাদেরকে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে। অনেক স্কোপ আছে, ডেভেলপমেন্টের অনেক স্কোপ আছে, সেগুলো সারতে হবে। অনেক নীতি নির্ধারণ করা হয়েছে, এগুলো কি শুধু কি কাগজে কলমে? দেখেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে বলবো যে যে টাস্ক ফোর্স করা হয়েছিল ওনারা কিছু সাজেশন দিয়েছেন, যেমন মার্জিন ঋণের উপরে দিয়েছেন, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির উপরে দিয়েছেন, আপনার আইপিওর উপরে দিয়েছেন, কিন্তু কার্যত আমরা কিছু সামনে দেখছি না। ওনারা ওনাদের রিকমেন্ডেশন দিয়েছেন, কিন্তু কার্যত কোনো আমরা অ্যাকশন এখনো দেখি নাই। আচ্ছা, আরেকটি তথ্য রয়েছে আমার কাছে, সেটি হচ্ছে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন শক্তিশালী করা ও কোম্পানিগুলোর বার্ষিক রিপোর্টে স্বচ্ছতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্সে জোরদার করলে বিনিয়োগকারীর আস্থা কতটা ফিরে আসতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করার কোনো বিকল্প নাই, সেটা করতেই হবে। সেটা বিএসইসি কাজ করছে, সেটার উপরে কোনো এটার নাই। বাট পয়েন্ট হলো যে আমরা বাজারকে যদি কনফিডেন্স ফিরে না আনতে পারি তাহলে এই কাজগুলো করে তো কোনো লাভ নাই। সো কাজে আমাদেরকে প্রাথমিকভাবে যে কাজটা করতে হবে, কিভাবে আমাদের ইনভেস্টরদের কনফিডেন্সটা ফিরিয়ে আনতে পারি, সে লক্ষ্যে কাজ করতে হবে, এবং সেইটারই একটা পার্ট হলো গভর্নেন্স। ডেফিনেটলি গভর্নেন্স সিস্টেম যদি ভালো হয়, অডিট রিপোর্ট যদি ভালো হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন অডিট রিপোর্ট যদি হয়, সেটা ডেফিনেটলি বিনিয়োগকারীদের হেল্প করবে, বাজারের হেল্প করবে। বলা হয় পুঁজিবাজারে গ্রিন ফাইন্যান্স বা পরিবেশ বান্ধব বিনিয়োগকে উৎসাহিত করতে গ্রিন বন্ড ও সুসুক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই গ্রিন বন্ড ও সুসুক যদি চালু হয় দেশের টেকসই বিনিয়োগে কি ধরনের প্রভাব পড়বে? দেখেন, বন্ড যেটা অলরেডি বিগত বিএসইসি যেটা করেছিল, অনেকগুলো বন্ড ছেড়েছে শত কোটি টাকার, ইভেন বেক্সিমকোর সুকুক বন্ড যেটা আছে সেটা 3000 কোটি টাকার, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ইনফ্যাক্ট কি জানেন, আপনার বন্ড একটা আলাদা মার্কেট যদি না করা হয় এবং বন্ডটাকে যদি লিস্টেড না করা হয়, তাহলে সেই বন্ড এনে তো বাজারের কোনো উপকারে আসবে না। কারণ বন্ড হলো সাধারণ বিনিয়োগকারীদের জন্য নয়, বন্ড হলো আপনার বড় বিনিয়োগকারী যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, যারা ইনস্টিটিউশনস, যারা ব্যাংকার্স, ওনাদের জন্য হলো বন্ড। সো কাজে বন্ডের একটা আলাদা মার্কেট করতে হবে, বোর্ড করতে হবে, এবং সেখানে অনেক ক্যালকুলেশন আছে। আমি যদি বন্ড কিনতে চাই,
ধরেন 10 বছর মেয়াদি বন্ড, তার 2 বছর অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে। সো আমি 8 বছরে কত ইন্টারেস্ট পাবো, কত লাভ পাবো, যদি সুকুক হয় তাহলে লাভ পাবো কত, সেইটার একটা ক্যালকুলেশন আছে। তো সেই জিনিসগুলো যতক্ষণ আপনি আলাদা একটা বোর্ড না করেন, সেখানে তো আপনি প্রাইস ডিসকাভারি হবে না। এখন বন্ডের জন্য প্রাইস ডিসকাভারির জন্য আলাদা বোর্ড থাকতে হবে এবং সেই বোর্ডে ট্রেড হতে হবে। আচ্ছা, এখানে আবার দেখা যাচ্ছে যে টেকসই অর্থায়ন অর্থাৎ সাস্টেইনেবল ফাইন্যান্স নিশ্চিত করতে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বা সাস্টেইনেবিলিটি ইন্ডেক্স চালুর প্রক্রিয়াও চলছে। এই যে এই সাস্টেইনেবিলিটি ইন্ডেক্স যদি চালু হয় আসলে তাহলে উপকারিতা কি হবে বলে মনে করছেন বা এর প্রভাবটা কেমন হবে? দেখেন, প্রত্যেকটা জিনিস যখন চালু হয় সেটা ভালো বলেই সেটা চালু হয় এবং সেইটা বিনিয়োগকারীরা সেটা গ্রহণ করেন। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সেইটার উপকার কি হবে, সাস্টেনেবল যদি আপনি করেন, তাহলে এই জিনিসটাতে বিনিয়োগকারী কি পাবে, কি জিনিসটা ওদের কি লাভ হবে, সেই জিনিসটা আপনাদেরকে বলতে হবে। সো এই জিনিসগুলো বিনিয়োগকারীদের মধ্যে অ্যাওয়ারনেস যদি না থাকে তাহলে সেটা করে তো লাভ নাই। প্রথমে আপনি যে কাজটা করবেন সেটাকে আগে বিনিয়োগকারীদের মধ্যে ছড়ায় দিতে হবে যে ভাই এই জিনিসটা করলে আমাদের এই লাভ হবে এবং বিনিয়োগকারীরা এই লাভ পাবে। যতক্ষণ বিনিয়োগকারীরা অ্যাওয়্যার না হয় ততক্ষণ কিন্তু আপনি যাই সিদ্ধান্ত নেন সেটা খুব একটা ফলপ্রসূ হবে না। সো কাজে আমি মনে করি যে ভালো উদ্যোগ, কিন্তু সেইটাকে আপনাকে বিনিয়োগকারীদের জন্য পৌঁছায় দিতে হবে, সেটার অ্যাওয়ারনেস আপনাকে করে দিতে হবে। সো কাজে আই থিঙ্ক ইটস গুড বাট বিনিয়োগকারীদের মাঝে একটা অ্যাওয়ারনেস থাকতে হবে এই বিষয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবার আমাদের আলোচনায় ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আজকে আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারের টেকসই উন্নয়নের পদক্ষেপগুলো নিয়ে আমরা আজ আলোচনা করছি। আমি আবার আসতে চাই আহমেদ রশিদ লালী আপনার কাছে। আপনি একটু আগে বলছিলেন সাস্টেনেবিলিটি ইন্ডেক্সের কথা, যেটির উপকারিতা আসলে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, এরকম একটি বিষয় আসছিলেন। এটি ছাড়া হচ্ছে বিনিয়োগকারীরা আসলে কিভাবে এই সুযোগ থেকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন? দেখেন, সূচক ইনফ্যাক্ট যেটা আছে পুঁজিবাজারে, আপনার সূচক ইজ এ জাস্ট মানে সূচক মানে তো ইন্ডেক্স, বাট ইন্ডেক্সটা একটা আপনাকে গাইডলাইন দেয় যে বাজারের গতি প্রকৃতি কোন দিকে। হ্যাঁ, বাট সূচক আমার যে স্টকস, আমার যে ইনভেস্ট করেছি আমি যে সকল স্টকসে, সূচক কিন্তু সেইটা রিফ্লেকশন নয়। সূচক টোটাল মার্কেটের কোন দিকে গতি প্রকৃতি সেইটা দেখায়। সো কাজেই সূচকে যে জিনিসটা আমরা আমার স্টক, আমি সকল বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলছি যে আমার যে স্টকসগুলো আছে সেগুলো কোন দিকে যাচ্ছে সেইটার দিকে নজর রাখেন। আপনারা ইন্ডেক্সের দিকে যদি নজর রাখেন যে ইন্ডেক্স পড়ে গেল, ইন্ডেক্স হয়ে গেল, আপনারা প্যানিক হয়ে গেল, আমরা সবাই প্যানিক হয়ে যাই ইন্ডেক্স পড়ে গেলে। অ্যাকচুয়ালি সেরকম প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের যে স্টকসে আমরা ইনভেস্ট করেছি সেই স্টকস আমাদেরকে খেয়াল রাখতে হবে মুভমেন্টটা কোন দিকে হচ্ছে। সো এই জিনিসটা যদি বিনিয়োগকারীদের উপকারে আসে, সাস্টেইনেবল যে ইন্ডেক্সটা, তো সেইটার জন্য আপনার শুরুতে যেটা বলেছি অ্যাওয়ারনেস প্রয়োজন এবং মানে বিনিয়োগকারীদেরকে বলে দিতে হবে যে ভাই এই ইন্ডেক্সে তোমরা এই সকল জিনিস পাবা, এই প্যারামিটার্স থাকবে, সো তোমরা এইটা ফলো করতে পারো কিংবা তোমরা তোমাদের স্টক ফলো করবা। সো বেস্ট থিং হলো আমি যেটা মনে করি যে অ্যাওয়ারনেসটা করা এবং বিনিয়োগকারীরা ইন্ডেক্স থেকে প্যানিক না হন, ওনারা যাতে ওনাদের বিনিয়োগকৃত যে স্টকস সেইটার দিকে ওনারা নজর যাতে রাখে, সেইটা হইতেছে আপনার বেসিক জিনিস। বিকজ আপনি ইন্ডেক্স দিয়ে সব কিছু কিন্তু বুঝতে পারবেন না বাজারের গতি প্রকৃতি। সো যে জিনিসটা হলো, দেখেন আপনার ইকোনমি, একটা দেশের ইকোনমি কীরকম আছে যেটা আপনি শুরুতে বলেছিলেন, সেটা কিন্তু একটা কথাই আছে যে ইন্ডেক্স দেখলে বোঝা যায় যে দেশের ইকোনমির কন্ডিশনস কি, কিন্তু আমাদের যে ইন্ডেক্সটা সেটা কি সত্যিকারে রিফ্লেক্ট করে আমাদের ইকোনমিতে, সেটা হলো প্রশ্ন।
নাও আমাদের ইকোনমিটা যদি আপনি বলেন যে 5 মাস আগে যা ছিল সেটার থেকে কিন্তু এখন অনেক একটু বেটার হয়েছে, সো আরও বেটার হবে ধীরে ধীরে। সো কাজেই আমাদের যে ইন্ডেক্স এই মুহূর্তে সেটা কিন্তু শো করে না যে 2-3 মাস ধরে আমাদের যে ইকোনমিক্সের প্যারামিটার সেগুলো ইমপ্রুভ করেছে, সেটা ইন্ডিকেট করে না কিন্তু। সো কাজেই এইটা আমাদের ইন্ডেক্সটা সবসময় রিফ্লেকশন হয় না। হ্যাঁ, সো এই জিনিসটা বিনিয়োগকারীদের একটু খেয়াল রাখতে হবে। আপনি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কথা বলছিলেন, সেক্ষেত্রে আইএফআরএস বা আইওএসিও নীতির মতো বিশ্বব্যাপী গ্রহণযোগ্য নীতিগুলো আমরা কতটা আসলে বাস্তবায়ন করতে পারছি এই বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য? দেখেন, আমাদের বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনেক ছাড় দেয়া আছে ইতিমধ্যে, বাট বিদেশি বিনিয়োগকারীরা কি দেখেন, বেসিক্যালি ওনারা কয়েকটা জিনিস দেখেন, যে দেশের জুডিশিয়ারি সিস্টেম কেমন আছে, আর দেশে ডলারের প্রাইস স্টেবল কিনা। হ্যাঁ, সো এই দুইটা জিনিস দেখে। আমাদের এখানে জুডিশিয়ারির যে অবস্থা তাতে ওনারা আশ্বস্ত হতে পারছেন না। আমাদের এখানে ডলারের যে ডিভ্যালুয়েশন হয়েছে টাকার, সেইটাও ওনারা আস্থা রাখতে পারছেন না। সো কাজেই বিদেশি বিনিয়োগকারীরা তখনই আসেন যখন এই অ্যামাং আদার্স অন্যান্য জিনিস তো দেখেই, প্লাস এই দুইটা বেসিক জিনিস ওনারা বেশি দেখে, জুডিশিয়ারি অবস্থা কি আর জুডিশিয়ারির পরে ডলার স্টেবল কিনা। সো আমরা যদি ইমার্জিং মার্কেটে প্রমোট হতে পারি তাহলে পরে অনেক বিনিয়োগকারী, দেখেন ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখনও ডেভেলপড মার্কেট হয় না, ইন্ডিয়ান মার্কেট এখনও কিন্তু ইমার্জিং মার্কেট। সো আমরা ইমার্জিং মার্কেটে যেতে পারলে পরে আমাদের প্রচুর বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু আসবে, বাজারের টোটাল গতি প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা এ লক্ষ্যে কোনো কাজ করছি না, দ্যাট ইজ দ্য হোল ডিফিকাল্টি। আমরা যদি এসিবি প্ল্যাটফর্মের কথায় আসি, এসিবি প্ল্যাটফর্ম তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো টেকসই উন্নয়নের কোন দিকগুলো আসলে দিক থেকে পিছিয়ে আছে, আর তাদের জন্য কি আলাদা ইএসজি কাঠামোর পরিবর্তন দরকার কিনা? ডেফিনেটলি ইমপ্রুভমেন্টের স্কোপ সবসময় থাকে, সব জায়গায় থাকে। সো অবশ্যই স্কোপ আছে, ডেভেলপ করা যায়। আমার মনে হয় এগুলো নিয়ে একটু স্টেক হোল্ডারদের সাথে যদি রেগুলেটররা বসেন তাহলে ওনারা ভালো একটা সাজেশন অ্যাডভাইস পাবেন যে কোনটা করলে বেটার হয় বিনিয়োগকারীদের জন্য। সো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি বিনিয়োগকারীরা উপকৃত হবেন, কিন্তু যদি সঠিকভাবে জিনিসগুলো আনা যায়। আমাদের দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণকারীদের ভূমিকা আসলে জবাবদিহিতামূলক অনেক কম, এই দিকটা আপনি কিভাবে দেখছেন? মানে নিয়ন্ত্রণকারী যারা রয়েছেন তাদের আসলে জবাবদিহিতার জায়গাটা নেই। মানে নিয়ন্ত্রণকারী কি স্টক এক্সচেঞ্জ নাকি বিএসইসি? স্টক এক্সচেঞ্জের। ওকে, দেখেন স্টক এক্সচেঞ্জে অনেক রিফর্মসের প্রয়োজন আছে। স্টক এক্সচেঞ্জগুলোতে এখনো সঠিকভাবে মার্কেটিং উইং নাই, যেটা মার্কেটিং করবে, ভালো কোম্পানিদেরকে আকৃষ্ট করবে, নিয়মকানুন বুঝাবে, ট্যাক্সের কি বিষয় আছে সেগুলো বুঝাবে, ট্যাক্স রিবেট কতখানি আছে ওনাদের জন্য ট্যাক্স ফ্রি, সেই জিনিসগুলো বোঝানো। আমার কাছে যেটা মনে হয় যে এখানে একটু স্টক এক্সচেঞ্জগুলোর ল্যাকিংস আছে, এখানে ইমপ্রুভমেন্ট অনেক করা যেতে পারে। মার্কেটিং উইং নাই, আপনার কর্পোরেট গভর্নেন্স সিস্টেম যেটা আছে, একটা ডিপার্টমেন্ট আছে, সেটা সে অর্থে শক্তিশালী নয়। সো আমার কাছে মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ধরেন এমডি এখন পর্যন্ত নিয়োগ হয় নাই, অ্যাক্টিং এমডি কাজ করছেন, উনি ভালোই কাজ করছেন, বাট এখনও অ্যাক্টিং এমডি আছেন। সো সিএফও একজন নিয়োগ পেয়েছে কয়দিন আগে, আফটার অনেক দিন পরে। সিওও নিয়োগ পেয়েছে, বাট উনি আবার অ্যাক্টিং এমডি। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা এই রিফর্মসগুলো ইমিডিয়েটলি করা উচিত। কারণ প্রাথমিকভাবে যদি আপনি দেখেন এই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সাথে কিংবা অন গ্রাউন্ড এই এক্সচেঞ্জগুলো কিন্তু এটার সাথে সরাসরি যুক্ত। বিএসইসি কিন্তু অন গ্রাউন্ড নাই, বিএসইসি কিন্তু দেখছে যে হ্যাঁ কোনো আর্টিফিশিয়াল কাজ হচ্ছে কিনা, কেউ ব্যাট প্লে করছে কিনা, এগুলো ওনারা দেখেন, ঠিক আছে। কিন্তু
অন গ্রাউন্ড যদি কারোর বুটস থাকে সেটা হলো স্টক এক্সচেঞ্জগুলো। সো আমার কাছে মনে হয় যে বিনিয়োগকারীদের সার্বিক স্বার্থে স্টক এক্সচেঞ্জে কিছু কাজ করা প্রয়োজন। আপনি কর ছাড়ের কথা বলছিলেন বা কর রিফর্মের কথা বলছিলেন, সেক্ষেত্রে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে কি বিনিয়োগকারীদের জন্য বিশেষ কর ছাড় বা প্রণোদনা দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? জি দেখেন, বিনিয়োগকারীদের জন্য কর ছাড় ছিল, সবসময় ছিল, এখনো আমি মনে করি যে কিছু করার প্রয়োজন। লাইক আপনাকে আমি বলি, এটা বিনিয়োগকারীদের জন্য না, এটা হলো লিস্টিং কোম্পানির জন্য, যেটা লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির যে ট্যাক্সের যে ফারাকটা সেইটা 5.5% ছিল এবং এখন সেটাকে 7.5% করেছে এই সরকার, যেটা বিগত দিনে 10% ছিল। সো এই ট্যাক্স ছাড়টা যদি 10% হয় তাহলে পরে এই জিনিসটা ভালো হয় ফর ভালো কোম্পানিদেরকে আনার জন্য উদ্বুদ্ধ করার একটা সুযোগ থাকে। সো আমার কাছে মনে হয় যে ট্যাক্স ডিপার্টমেন্টে অনেক করার আছে, সেগুলো আমার মনে হয় যে ডিএসসি, বিএসইসি এবং ইউসি প্রবলেমটা হচ্ছে কি, আমাদের প্রবলেমটা হচ্ছে যে কোঅর্ডিনেশনের একটা অভাব আমরা সবসময় দেখি। কোঅর্ডিনেশনটা কি, যেমন এনবিআর এর সাথে বিএসইসির কোঅর্ডিনেশনটা খুব কম, যেমন ডিএসসির কোঅর্ডিনেশন উইথ এনবিআর খুব কম, নাই বললেই চলে। আবার বাংলাদেশ ব্যাংকের সাথে কোঅর্ডিনেশন অভাব। সো দেখেন, একটা এক্সাম্পল দিই, এই যে 5টা ব্যাংক একীভূত করার যে সিদ্ধান্ত হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক ডিপোজিটারদের জন্য ওনারা একটা আইন চেঞ্জ করেছেন। বাট এই যে শত শত শেয়ার, এই যে কোটি কোটি শেয়ার যেটা বাজারে বিনিয়োগকারীদের কাছে আছে, সেইটার কোনো রিজলভ বাংলাদেশ ব্যাংক দেয় নাই। বা আনফর্চুনেটলি এই জিনিসটা বিএসইসির সাথে আলোচনা হয় নাই, যদিও বিএসইসির সাথে একটা চিঠি বিএসইসি দিয়েছে বাংলাদেশ ব্যাংকে, বাট একটা মিটিংও হয়েছে, বাট আশানুরূপ কোনো ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো এই যে একটা ধাক্কা খেলো বাজার, এই জন্য, কারণ এখানে শত কোটি শেয়ার আছে, হ্যাঁ, যে 5টা একীভূত হবে ব্যাংকগুলো। সো বিষয়টা হচ্ছে ওনারা কি পাচ্ছেন। এখন যদি আপনি কোম্পানি ল হিসাবে যান, তাহলে দিনের শেষে দেখা যাবে ওনারা কিছুই পাবেন না, বিকজ সব দেনা পাওনা শোধ করে যদি থাকে সেইটা মালিক পক্ষ পাবে, তো শেয়ার হোল্ডার মালিক পক্ষ। সো এখন এইটার জন্য যদি আপনারা একটা আইন, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইনটা যদি একটা অ্যামেন্ডমেন্ট করে, এই যে বিনিয়োগকারী যারা আছেন, যারা শত কোটি শেয়ার নিয়ে বসে আছেন, তাদের জন্য একটা চিন্তা ভাবনা অবশ্যই করা উচিত। এখন বিষয়টা হচ্ছে যে ক্যাশ আউট করলেন না, আপনি ক্যাশ দিলেন না ওনাদেরকে, যে ফেস ভ্যালুর দাম কিংবা এনএভি ক্যালকুলেট করে যে দাম আসে সেইটা, কিংবা মার্কেট রেটে যে দাম আছে সেইটা দরকার নাই, তো ক্যাশ দেওয়ার দরকার নাই। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা শুধু এই যাদের কাছে শেয়ার আছে, যে কোম্পানিগুলো একীভূত হচ্ছে ব্যাংকসগুলো, সেই সকল বিনিয়োগকারীদেরকে আপনি ওই শেয়ারগুলো নিয়ে যে কোম্পানি গঠিত হবে তার একটা শেয়ার দিয়ে দেন। ওই ভ্যালুয়েশন করে আপনি যদি 1000 শেয়ার আমার কাছে আছে একটা একীভূত যেটা হতে যাচ্ছে, ওই 1000 শেয়ারের পরিবর্তে যদি সেই বিনিয়োগকারী 250 শেয়ার, 300, 400 শেয়ার পায়, হি ইজ হ্যাপি। কিন্তু আপনি শপিং পদ্ধতিতে যদি না যান, আপনি ক্যাশ আউট যদি করতে হয়, সেটা আবার আমি প্রেসক্রাইব করি না, বিকজ একটা নতুন ব্যাংক আসা মাত্রই যদি ওনাকে ক্যাশ আউট করতে হয়, তাহলে ওই ব্যাংকটা আবার উইক হয়ে যায়। সো আমি যেটা বলতে চাই, সেটা শপিং করে আপনি ওই শেয়ারগুলো নিয়ে নেন, বিনিয়োগকারীদেরকে নতুন শেয়ার দিয়ে দেন, তাহলে পরে আপনার বিনিয়োগকারীরাও খুশি থাকবে, মার্কেটে সেটার যে একটা নেগেটিভ প্রভাব পড়েছে এবং পড়ছে ইতিমধ্যে, সেখান থেকে বাজারটাও বেঁচে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি বিরতিতে যাচ্ছি, আমরা আবার এসে আলোচনায় ফিরব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমাদের আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারে টেকসই উন্নয়নের পদক্ষেপ। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আহমেদ রশিদ লালী, পুঁজিবাজারের বিশেষজ্ঞ।
আমি আবার আপনার কাছে আসতে চাই। দেখা যাচ্ছে যে অনেক উন্নত দেশে টেকসই কোম্পানিগুলোর শেয়ার মূল্য স্থিতিশীল থাকে, বাংলাদেশে এই প্রবণতা দেখা যায় না কেন? আচ্ছা দেখেন, এইটার মূল বিষয়টা হচ্ছে যে আপনার যে রিপোর্টসগুলো বিনিয়োগকারীদের কাছে আসে, যে অডিট রিপোর্ট বলেন আর কোম্পানির যে গ্রোথ প্রসপেক্টস বলেন, এইগুলো আমাদের দেশে খুব ফ্লাকচুয়েট করে। লাইক অডিট রিপোর্টে আপনার আমাদের 4টা অডিট রিপোর্ট, মানে আনঅডিটেড 3টা রিপোর্ট আসে আর একটা অডিটেড রিপোর্ট আসে। সো কাজেই এই রিপোর্টসগুলো যদি সঠিকভাবে আসে, অ্যাকচুয়াল সিনারিওটা কোম্পানির যদি অ্যাকচুয়াল সিনারিও আসে যেটা বিদেশে আছে, আমাদের এখানে সেটা অ্যাবসেন্ট। সো এখানে ধরেন আমাদের এখানে যেগুলো হয় যে ফার্স্ট কোয়ার্টার একরকম দেখালাম, দাম ফেলে দিলাম, সেকেন্ড কোয়ার্টার আরেক রকম দেখালাম, দাম উঠায় দিলাম, আবার থার্ড কোয়ার্টারে গিয়ে দেখা যায় আরেক রকম আমি ইপিএস টিপিএস দেখালাম। লাস্ট যেটা অডিটেড রিপোর্ট আসে ওইটা হলো অ্যাকচুয়াল রিপোর্ট। অ্যাকচুয়াল রিপোর্টটা যখন আসে সেইটার উপরে ভিত্তি করে, কিংবা এই যে ত্রৈমাসিক রিপোর্ট যেগুলো আসে 3টা, এই 3টা দেখে কিন্তু একজন বিনিয়োগকারী সিদ্ধান্ত নেয়। সো আমাদের এখানে যেটা হয়েছে সেটা বিনিয়োগকারীদের আস্থা অনেক কম এই সকল রিপোর্টের উপরে, কারণ এই সকল রিপোর্ট 3টা তো আনঅডিটেড আসে। এই 3টা রিপোর্ট অনেক সময় ম্যানিপুলেটেড হয়। সো এই রিপোর্টের উপরে একজন বিনিয়োগকারীদের কি আছে, ওনারা তো এই অডিট রিপোর্টগুলোই দেখেন কিংবা এই রিপোর্টগুলোই দেখেন। সো এখানে যদি স্বচ্ছতা না হয় তাহলে সেই বিনিয়োগকারী আস্থা পান না। সো এই কারণেই বিদেশে সেই আস্থাটা আছে যে আমি যে রিপোর্টস পাচ্ছি সেটা অথেন্টিক এবং সঠিকভাবে রিফ্লেক্ট করছে একটা কোম্পানির। সেই আস্থাটা আমাদের এখানে কিন্তু বিনিয়োগকারীরা পান না, এবং এটা সবাই জানে যে এই রিপোর্টগুলো অনেক সময় সঠিকভাবে আসে না। দিস ইজ দ্য রিজন, মেইন রিজন হলো এইটা। আর একজন বিনিয়োগকারী কি দেখেন বিদেশে, একজন বিনিয়োগকারী দেখেন যে ভাই আপনার ক্যাশ ফ্লোর অবস্থা কি, একটা কোম্পানির ক্যাশ ফ্লোর অবস্থা কি, কোম্পানির গতি প্রবৃত্তিটা কি, কোম্পানির ফিউচার কি, ফিউচার কোনো ওনারা জয়েন্ট ভেঞ্চার করছেন কিংবা ওনারা কোনো বাইরে কোনো ফ্যাক্টরি করছেন কিনা, নতুন কোনো ফ্যাক্টরি দেশেই করছেন কিনা, গ্রোথ প্রসপেক্ট যেটা আমরা বলি যে গ্রোথ প্রসপেক্টসগুলো কি, এই সকল ইনফরমেশন আমরা কিন্তু পাই না। হ্যাঁ, এইসব ইনফরমেশন হয় কি অনেকের কাছে লিক হয়ে যায়, তারা এই সুযোগটা নিয়ে নেন, কিন্তু সেইটা দেখা যায় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ চিঠি দিয়ে জানতে চায় যে আপনার শেয়ারের দাম যে বাড়ছে সেটার কারণ কি। সেটার কারণ ওনারা বলেন যে এটা আমরা জানি না কেন বাড়ছে, আমাদের কাছে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নাই। আবার ঠিকই দেখা যায় যে 3-4 মাস পরে সেটার অ্যানাউন্সমেন্ট আসে। আমার কথা হলো মানে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন 3-4 মাস পরে বের হয়, তার মানে এই 3-4 মাস আগে কেউ না কেউ সেই ইনফরমেশনটা জানতো, যে কারণে ওনারা সেটার উপরে পজিশন নিচ্ছে, সেই শেয়ারের উপরে পজিশন নিচ্ছে। তাহলে পরে এই যে 3-4 মাস পরে যখন প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন ওনারা ঠিকই দিলেন, ওই সময় বললেন যে না কোনো ইনফরমেশন নাই। তো ডিএসসি কেন ধরে না সেই সকল কোম্পানিকে যে তুমি 3 মাস আগে বললা যে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নাই, তোমার শেয়ার দাম বেড়ে যাচ্ছে, তুমি 3-4 মাস পরে এসে বললা এই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, কেন সেগুলো ধরা হয় না? হ্যাঁ, সো এই যে বিনিয়োগকারীরা ঠকে যাচ্ছেন, প্রত্যেকটা জেনারেল ইনভেস্টর আমরা যারা আছি আমরা দিনের পর দিন ঠকে যাচ্ছি। মানে কতিপয় কিছু বিনিয়োগকারী ওনারা লাভ নিয়ে বের হয়ে যাচ্ছেন। সো এই যে ইনসাইডার ইনফরমেশন কিংবা ইনসাইডার ট্রেডিং যেগুলো হচ্ছে সেইগুলো কিন্তু প্রপারলি হ্যান্ডেল হচ্ছে না। সো এই যে বিনিয়োগকারীদের ক্ষতি হয়ে যাচ্ছে ইনসাইডার ট্রেডিংয়ের ফলে, এইটাও কিন্তু বাজারকে অনেক ক্ষতি করছে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো ধরাটা ইজ ভেরি ডিফিকাল্ট। ইউ সি, ইনসাইডার ট্রেডিং ধরাটা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট তারপরেও কিছু ব্রেকস দেওয়া উচিত।
তো আমার মনে হয় এই জায়গায় কিছু কাজ করা উচিত ডিএসসি কে এবং এসএসসি কে। জনাব আহমেদ রশিদ লালী, আপনি যে কথাগুলো একটু আগে বলছিলেন এটি কিন্তু বিগত বছরগুলোতে ঘটে এসেছে বারবার, এবং পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট একটি গোষ্ঠীর দুর্নীতির কারণে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে। বর্তমান সময়ে আসলে এই দিকটা নিয়ে কিভাবে সরকার কাজ করতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, বিষয়টা হচ্ছে আপনি যে ইঙ্গিতটা করছেন সেটা হলো ৩,০০০ কোটি টাকার সুকুক বন্ড, ১,০০০ কোটি টাকার আইএফআইসি বন্ড, এবং তাছাড়া অন্যান্য প্রায় ১৫০০-২,০০০ কোটি টাকার সেই বন্ডগুলো। আমার কথা হলো ওই সময়, এটাই বারবার বলার চেষ্টা করছি, আগে ক্রিয়েট এ মার্কেট, যেটা আমি শুরুতে বলেছি, বন্ডের একটা আলাদা মার্কেট করেন, মার্কেট বলতে আলাদা বোর্ড করেন। হ্যাঁ, এই বোর্ডটা আপনি ক্রিয়েট না করেই আপনি এত বড় বড় বন্ড দিয়ে দিলেন। সো এই টাকাগুলো যে ৫-৬ হাজার কোটি টাকা, কম না, এই ৫-৬ হাজার কোটি টাকা যে বেরিয়ে গেল বাজার থেকে, হ্যাঁ, সো এইটাও তো একটা ইম্প্যাক্ট আছে বাজারে, যে এত হিউজ টাকাটা বেরিয়ে গেল। এখন কি পাচ্ছি আমরা? জিরো। আপনি সুকুক বন্ডে প্রফিট দেওয়ার কথা 9-10%, সেই প্রফিট কোথায়? কেউ তো পাচ্ছে না সেই প্রফিট। সো এই যে ড্রেন আউট হয়ে গেল ৬,০০০ কোটি টাকার মতো, এই টাকাটা তো এই পুঁজিবাজারেরই টাকা। সো এখানে তো একটা ইম্প্যাক্ট আসছে, কম হোক বেশি হোক একটা ইম্প্যাক্ট আসছে। কিন্তু সো আমার মনে হয় যে ইয়েস, আপনি বিগত দিনে আমরা দেখেছি যে উইক শেয়ার, মানে খুব নরম নরম আইপিও বাজারে এসছে, যেটা ক্ষতি করেছে বাজারের। এমন কিছু আইপিও এসছে যেগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ মানা করেছে যে এগুলা বাজারে আসা উচিত নয়, সেই সকল আইপিও ফাইনালি বাজারে চলে আসছে, এবং প্রথম ১ বছর খুব লাভ দেখাইছে, তারপরে কিন্তু লাভের আর মুখ নাই, সব লস। এই জাতীয় আইপিও কিন্তু, এই উইক আইপিও যেগুলো এসছে বিগত সময়, এগুলো কিন্তু বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। সো কাজেই আমি অল ইন অল বলবো যে আমাদেরকে খুব ভেবেচিন্তে আগাতে হবে। বিএসইসি যেটা ওনারা একটা ভালো কাজ, যেটা ওনারা বলছেন যে আমরা ভালো শেয়ার ছাড়া কোনো শেয়ার দেব না। আরেকটা জিনিস যেটা ওনারা বলার চেষ্টা করছেন যে প্রথমে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ওনাদের যে ইয়েগুলো থাকবে, আপনার সাজেশনসগুলো, সেগুলো আমরা মানব। সো ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে যখন ওনারা যে সাজেশনসগুলো দেন যে এটা আসার যোগ্য, এটা আসার যোগ্য নয়, সেই জিনিসগুলো যদি বিএসইসি ফলো করে তবুও রক্ষা হবে। জনাব লালী, দেখা যাচ্ছে যে ইএসজি রিপোর্টিং এর তথ্য গোপন বা গ্রিন ওয়াশিং এর ঝুঁকি রয়েছে, এটি আসলে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? দেখেন, বিষয়টা হচ্ছে যে আপনি, এইটা আমি আগেই বলেছি এই প্রশ্নের উত্তর, বাট আমি আপনাকে আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের বিএসইসিকে এখন কিছু ডেভেলপমেন্ট কাজের দিকে আগাতে হবে, এবং এই ডেভেলপমেন্ট কাজ অনেকভাবে করা। এই যে জিনিসগুলো আপনি বলছেন, এটার একটা অ্যাওয়ারনেস হলো বিশাল বড় কাজ। একটা বন্ড মার্কেট বোর্ড আলাদা করা, এইটা একটা বিশাল কিন্তু কাজ। সো এই জিনিসগুলো এখন ডেভেলপমেন্ট করলে পরে বাংলাদেশের পুঁজিবাজারে কিছু স্থিতিশীলতা আসবে। আদারওয়াইজ যদি এইভাবে বাজারটা ভালনারেবল একটা বাজার হয়ে থাকে, তাহলে কোনো বড় বিনিয়োগকারীরা এই বাজারে আসবে না, ওনারা নিরুৎসাহিত হয়ে যাবেন। সো আমার কাছে মনে হয় ওনাদের যাতে উৎসাহ পান, বাজারে ওনাদের অ্যাক্টিভিটিস করতে পান, এই রকম কিছু সিদ্ধান্ত বিএসইসিকে নিতে হবে, এবং সেই সাথে ডিএসসিকেও কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো ডিএসসি অবশ্যই করার জন্য আমি অ্যাডভাইস করব। এবং আমাদের আরেকটা যেটা আছে, ডিএসসিকে আরেকটু পদক্ষেপ নিতে হবে, যে পদক্ষেপগুলোতে ভালো কোম্পানি আসার জন্য মার্কেটিংটা খুব জোরদার করতে হবে। এই মার্কেটিং যদি জোরদার না করতে পারে, তাহলে পরে কিন্তু বাজারে ভালো শেয়ার আসাটা খুব ডিফিকাল্ট হবে। এটা দেখেন, এইটা এসইসির কাজ না, এই ভালো শেয়ার বাজারে নিয়ে আসাটা এসইসির কাজ না। হ্যাঁ, এইটা কাজ হলো স্টক এক্সচেঞ্জগুলোর, কাজ হলো মার্চেন্ট ব্যাংকগুলোর। সো এই কাজগুলো ওনারা যথাযথভাবে যদি করেন, তাহলে পরে বাজারে ভালো শেয়ার আসবে, বিনিয়োগকারীরা আগ্রহ পাবেন এবং বিনিয়োগকারীরা যুক্ত হবেন পুঁজিবাজারের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আহমেদ রশিদ লালী, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। থ্যাংক ইউ। দেশ টিভির সকলকে ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।